আজ আমাদের সাংবাদিক ভাই সন্তু পানের জামিন, এটা শুধুমাত্র সন্তু পানের একার জয় নয়, এটা আমাদের জয় নয়, এটা রিপাবলিক বাংলার জয় নয়। একই সঙ্গে এটা সমস্ত সংবাদ মাধ্যমের কর্মী যারা সাংবাদিকতাকে এইভাবেই করতে চান চোখে চোখ রেখে, সেই সমস্ত সন্দেশখালীর মা দিদিরা, তারা যারা যন্ত্রণার মধ্যে, মধ্যযুগীয় বর্বরতার মধ্যে এতদিন পর্যন্ত ছিলেন, এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যারা প্রত্যেক মুহূর্তে বঞ্চিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, এই জয়টা তাদের সবার জয়। আমরা এই জয় সবাইকে ছুলাম এবং একই সঙ্গে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা, ছোট বড় মাঝারি সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা, একদম 1 নম্বর থেকে 100 নম্বর পর্যন্ত যারা কাজ করছেন, যারা সাংবাদিকতা করতে চান, যারা মানুষের জন্য কথা বলতে চান, তাদেরকে একটাই বার্তা যে অনেক হয়েছে। আর কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নোয়ানো নয়, কোনো চাপের কাছে মাথা নোয়ানো নয়, শিরদাঁড়া সোজা রেখে আমরা পারবো, শিরদাঁড়া সোজা রেখে আমরাই পারবো এখানে পশ্চিমবঙ্গে চোখে চোখ রেখে সাংবাদিকতা করতে। কারণ চোখে চোখ রেখে সাংবাদিকতা করলে আমরা দেখেছি, আজকে দেখতে পেলাম, আজকে কোর্টে যেভাবে কোথাও বিচারপতির অবজারভেশন আমরা বারবার করে বলছি, সেখানে স্পষ্ট হয়ে গেল, আইনের ভাষা স্পষ্ট হয়ে গেল, যদি সত্যের পথে কেউ থাকে, যদি আসল খবর তুলে ধরে, যদি কোনো রং ছাড়া আসল খবর তুলে ধরে, তাহলে সেখানে হারাবার কিছু থাকে না। আমরা বলি সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হবেই হবে। আজকেও হলো, এরপরও হবে, যতদিন পর্যন্ত এরকম শিরদাঁড়া সোজা রেখে চোখে চোখ রেখে মানুষের জন্য, মানুষের কণ্ঠ সাংবাদিকরা কথা বলতে পারবেন, ততদিন পর্যন্ত এই জয় হবেই হবে। এবং এই জয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার পুলিশ, তার প্রশাসনের একটা চরম শিক্ষা, আমি বলবো একটা সপাটের থাপ্পড়, আমি বলবো থাপ্পড় হলো একটা, তারা বুঝে গেলেন যে প্রকৃত সাংবাদিকতার সঙ্গে এইভাবে অহেতুক তার গলা টিপে টিপে ধরা যায় না, তার কণ্ঠরোধ করা যায় না। সাময়িকভাবে একটুখানি বন্ধ করা যেতে পারে, কিন্তু আসলে তাদের মুখ বন্ধ করা যায় না, কারণ এটাই সাংবাদিকতা, এইভাবেই হওয়া উচিত, এভাবেই হবে, আর আমরাও চোখে চোখ রেখে এভাবেই রিপোর্টিং করে যাব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা বারবার বলছি, আবারও বলবো, সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গে এমার্জেন্সি বা জরুরি অবস্থার রূপকার বলে যিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে চিরস্থায়ীভাবে কুখ্যাত হয়ে আছেন, সেই সিদ্ধার্থ শঙ্কর রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মানসকন্যা মনে করতেন। মানসকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তার শ্রদ্ধার মানুদার কাছ থেকে ভালোই শিখেছেন। তিনি শ্রদ্ধার মানুদা এক ঘোষিত জরুরি অবস্থায় পশ্চিমবঙ্গের সংবাদপত্রের মুখে টেপ লাগিয়েছিলেন, সাংবাদিকদের মুখে টেপ লাগিয়েছিলেন, সাংবাদিকদের ধরে ধরে গরমকালে পুরুলিয়া আর শীতকালে কার্শিয়াংয়ের জেলে পাঠাতেন, কালিম্পংয়ের জেলে পাঠাতেন। তো এখানে কুখ্যাত অত্যাচারী সাংবাদিকদের মুখে টেপ লাগানো, সংবাদপত্রের গণতন্ত্রকে, সংবাদপত্রের স্বাধীনতাকে ধুলোয় মিশিয়ে দেওয়া, গলায় পা তুলে দেওয়া সিদ্ধার্থ শঙ্কর রায়ের মানসকন্যা যে পশ্চিমবঙ্গেও সংবাদ মাধ্যমের উপর একই রকম অত্যাচার নামিয়ে আনার চেষ্টা করবেন, এটা নতুন কিছু নয়। তবে তাকে খুব বেশি অত্যাচার করতে হয়নি, তার কারণ তিনি শুধুমাত্র বিজ্ঞাপনের লোভ এবং ভয়, এই দুটোই দেখিয়ে, অর্থাৎ বিজ্ঞাপন দেবো না এই ভয়টা দেখিয়ে এবং বিজ্ঞাপন দিচ্ছি এই লোভ দেখিয়ে পশ্চিমবঙ্গের অধিকাংশ মিডিয়া হাউসকে তিনি কবজায় করে নিতে পেরেছিলেন। কিন্তু রিপাবলিক বাংলা জন্মলগ্ন থেকে পশ্চিমবঙ্গ সরকারের অথবা তৃণমূল কংগ্রেসের বিজ্ঞাপনের উপর নির্ভরশীল ছিল না বলে আমাদেরকে নরমে গরমে ধমকে চমকে মামলার কাগজ পাঠিয়ে বিভিন্ন সময় পুলিশ দিয়ে উত্তক্ত করেও আমাদেরকে কোনোভাবে তিনি বশে আনতে পারেননি। সর্বশেষ সামনে লোকসভা নির্বাচন আসছে, সন্দেশখালী যে বেআব্রু চেহারা রাজ্য পুলিশ প্রশাসনের দেখিয়ে দিয়েছে, তারপর পুলিশ মন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল বেকায়দায় পড়ে, অস্বস্তিতে পড়ে সারা ভারতের মহিলাদের কাছে, সারা ভারতের বাঙালিদের কাছে এবং পৃথিবী যুদ্ধ বাঙালিদের কাছে, ভারতের অন্যান্য প্রদেশের অন্যান্য ধরনের মানুষের কাছে, অন্যান্য সব ভাষাগোষ্ঠীর মানুষের কাছে প্রবল ধিক্কৃত হয়ে, নিন্দিত হয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শেষমেশ চূড়ান্ত প্রতিশোধের রাস্তায় হাঁটবেন বলে সন্তু পানকে, আমাদের সাংবাদিককে, আমাদের প্রতিনিধিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে, যারা নিজেরা প্রত্যেক দিন সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুঠের রিপোর্টিং করতে যাচ্ছিলেন, অর্থাৎ ইজ্জত লুট হচ্ছে সেটা তুলে ধরতে যাচ্ছিলেন, সেটা তারা বলছেন, তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। শাহজাহান, শিবু, উত্তম, আরো না জানি তৃণমূলের পোষ্য আরো কত রকমের গুন্ডা মাফিয়া আছে সন্দেশখালী জুড়ে, যাদের মুখোশটা টেনে ছেড়ে দিচ্ছিলেন, তাদের মধ্যে একজনকে, সন্তু পানকে, ভীষণ জনপ্রিয় সন্তু, রাস্তায় দাঁড়িয়ে বারবার প্রশ্ন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যুতে হচ্ছেটা কি, চাকরি চুরি, চাল চুরি, কয়লা চুরি, গরু পাচার, সবকিছু নিয়ে
আন্দোলন নিয়ে। আর এতবার সন্তু জিজ্ঞাসা করেছে হচ্ছেটা কি, তার জন্যই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি উত্তপ্ত হয়ে গিয়ে রিপাবলিক বাংলা এবং তার সাংবাদিক হিসেবে সন্তু পানকে টার্গেট করে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছিলেন তার পুলিশ মারফত। কিন্তু 3 দিনের বেশি পুলিশ হেফাজতে সন্তু পানকেও রাখতে পারলেন না, আর এই 3 দিনও তিনি রিপাবলিককে দমিয়ে রাখতে পারেননি। সন্তু পানকে গ্রেফতার করার পর থেকে সন্তু পানের রিপোর্টিং যেরকম আমরা করেছি, তাকে কোথায় রাখা হচ্ছে, মাঝরাতে কেন হঠাৎ করে সবার অলক্ষ্যে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, গতকাল দেখেছেন আপনারা মাঝরাতে থানা ট্রান্সফার হচ্ছে, এই সমস্ত যেমন রিপোর্টিং আমরা করেছি, তেমনি এক মুহূর্তের জন্য সন্দেশকালীন নির্যাতিতা মা বোনদের উপর থেকে পশ্চিমবঙ্গের এবং পৃথিবীর নজর আমরা সরতে দিইনি। এই লাগাতার জোড়া রিপোর্টিং এ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছেন। আমি জানি না কতটা হয়েছেন, আদৌ হয়েছেন কিনা সেটা তিনি বলতে পারবেন, শাসকের কথা মনের কথা তিনি বলবেন, আমি তার গেস করার দিকেও যেতে চাইছি না। কিন্তু আজকে আদালতে পশ্চিমবঙ্গ সরকারের চূড়ান্ত মুখ পুড়েছে, ঠিক যেভাবে এমার্জেন্সির অবসান হয়েছিল, ইন্দিরা গান্ধীকে নতমস্তকে মানুষের রায় মেনে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল। আমার ধারণা মানুষের কণ্ঠরোধ করবার জন্য, তার কারণ রিপাবলিক বাংলা এটি ব্যবসায়িক সংবাদ মাধ্যম নয়। আমরা পশ্চিমবঙ্গে আসার প্রথম দিন থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের জ্বালা যন্ত্রণা দুঃখ নির্যাতন তাদের উপর অত্যাচারের সব থেকে বড় বিবরণ, সব থেকে বেশি বিবরণ আমরা তুলে ধরেছি আমাদের টিভির পর্দার মাধ্যমে, আমাদের প্রতিনিধিদের মাধ্যমে, আমাদের রিপোর্টিং এর মাধ্যমে। সেই রিপাবলিক বাংলাকে টার্গেট করে তিনি আসলে মানুষের কণ্ঠস্বরকে টার্গেট করেছেন, মানুষের কণ্ঠস্বরের গলা টিপে ধরার চেষ্টা করেছেন। সেটা আজকে রিপাবলিক বাংলার সন্তু পানের মুক্তির মধ্যে দিয়ে, তার জামিনে মুক্তির মধ্যে দিয়ে তার একটা ফেজ শেষ হলো, একটা পর্যায় শেষ হলো। কিন্তু একজন সাংবাদিক হিসেবে এবং দীর্ঘকালের রাজনৈতিক সংবাদদাতা হিসেবে আমার ধারণা, আমার বিশ্বাস, এটা খুবই ক্ষুদ্র একটা পর্যায়। আরো বড়, আরো অনেক বড় পরাজয় একজন রাজনৈতিক নেত্রী হিসেবে, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থার দীর্ঘদিনের সঙ্গী হিসেবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে লড়েন, জেতেন, হেরেছেন, আগে পরে জিতেছেন, এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে এটা প্রত্যক্ষ করতে হবে, তার চোখের সামনে তাকে দাঁড়িয়ে দেখতে হবে মানুষের গলা টিপে ধরলে, মানুষের কণ্ঠস্বরকে হত্যা করার চেষ্টা করা হলে মানুষ কিভাবে রাজনীতিকদের এবং তার দলকে ছুঁড়ে ফেলে দেন। ইন্দিরা গান্ধীর সময় তিনি ছাত্র ছিলেন, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় তার রাজনীতিতে হাতে খড়ি, সেই জন্য বোধহয় তার জরুরি অবস্থার প্রতি এত মোহ, সেটাও হতে পারে। এবং সংবাদপত্রের বিরুদ্ধে জরুরি অবস্থা জারি করার জন্য তার এত বেশি আগ্রহ, এটাও হতে পারে। কিন্তু তিনি জরুরি অবস্থার রকমটা মনে রেখেছিলেন, ফলটা বোধহয় মনে রাখেননি। এখন কেউ দেখে শেখেন, কেউ ঠেকে শেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি অবস্থা দেখে শেখেননি, তিনি জরুরি অবস্থা জারি করতে গিয়ে ঠেকে শিখবেন। অনেকটা এই প্রসঙ্গে থেকে আর একটা প্রশ্ন উঠে আসে স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে যে সন্তু পান যে এভাবে গ্রেফতার হলো এবং অবশেষে তার জামিন হলো, এতে তো মানে আমাদের বাংলার যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সাংবাদিকরা রয়েছেন, যারা সমাজে মানে যে সমস্ত বিষয়গুলোর সাথে মানে যেটা সরকার চেপে রাখতে চায় সেটাকে সামনাসামনি দাঁড়িয়ে রিপোর্ট করতে চান, তাদের সবাইকে ছোট বড় সমস্ত মাধ্যমেই এক সূত্রে বেঁধে দিল। তো এটা তো সাংবাদিকদের একটা বড় জয়, কি মনে করেন আপনি? নিঃসন্দেহে সাংবাদিকদের পরাজয়, নিঃসন্দেহে সাংবাদিকদের পরাজয়। এবং আমি এক্ষেত্রে আপনাদের সঙ্গে বিন্দুমাত্র দ্বিমত পোষণ না করে বলছি, সাংবাদিকদের আসল কাজটা কি। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করি, বাকি 3টে স্তম্ভের যদি কোথাও ত্রুটি বিচ্যুতি বা খামতি থাকে সেটা তুলে ধরাটাই আমাদের কাজ। সেই কাজের অঙ্গ হিসেবে আমরা সংবাদ মাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করি। ফলে আমাদের জয় মানে আসলে গণতন্ত্রেরই বৃহত্তর জয়। এবং একই সঙ্গে আমি আজকে যাদের ভূমিকার কথা না বললেই নয়, ভারতের জরুরি অবস্থা অবসানেও যাদের ভূমিকা অনস্বীকার্য, ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে বারবার রক্ষা করবার জন্য শাসকের গণতন্ত্রের গলা টিপে হত্যা করার যাবতীয় চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য যাদের অবদান ভারতের গণতন্ত্র ভারতের মানুষ কোনোদিন ভুলতে পারবেন না। সেই ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা জানাই। তারা না থাকলে এমার্জেন্সির অবসান হতো না, তারা না থাকলে সন্তু আজকে মুক্তি পেত না, তারা না থাকলে রিপাবলিক বাংলা হোক বা ভারতের বা পশ্চিমবঙ্গের যে কোনো সংবাদ মাধ্যম এভাবে নির্ভীক রিপোর্টিং করবার জন্য যে প্রয়োজনীয় সমর্থন একটি গণতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্রের কাছ থেকে পাওয়া দরকার। এটা তো রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রের কাছ থেকে পাওয়া সমর্থন। রাষ্ট্রের ব্যবস্থা আমাদেরকে এই সমর্থনটা দিয়েছে সংবিধানের মাধ্যমে, সেই সমর্থনটা আমরা পেতাম না। কার্যত সেই সমর্থনটা আমাদের সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য যেটা ছিলই, যেটা অর্জিত, সেটাকে আরেকবার প্রতিষ্ঠিত করে দিয়ে, পুনঃপ্রতিষ্ঠিত করে দিয়ে ভারতের মতে বটেই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভারতীয় বিচার ব্যবস্থা
চিরকৃতজ্ঞ মানে আমরা থাকবো তাদের কাছে এই ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য, এবং সাংবাদিকরা আরো নির্ভীকভাবে কাজ করতে পারবেন। আপনারাও খুব সাহসের সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে রিপোর্টিং করেন। আমি দেখেছি আপনাদের বিভিন্ন ভিডিও ইত্যাদি আমি দেখেছি, আসে আমাদের কাছে। সেই জায়গা থেকে বলতে পারি আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। সংবাদ মাধ্যম যদি সত্যের পক্ষে থাকে, কারো কাছে বিক্রি না হয়, মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে, আমাদের অভিজ্ঞতা সন্তুর আজকের ঘটনা আপনাদের মতো সবাইকে নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছে মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়ে থাকলে মানুষ তাকে জয়যুক্ত করবেনি। মানুষের তন্ত্র, গণতন্ত্র তাকে জয়যুক্ত করবেনি। এই গণতন্ত্রের 4টি স্তম্ভের কোনো না কোনো স্তম্ভ আপনাদের পক্ষে দাঁড়িয়ে বা আমাদের পক্ষে দাঁড়িয়ে যাবেই, এবং এক্ষেত্রে বিচার ব্যবস্থা যেভাবে অতীতেও বারবার দাঁড়িয়েছে, আজকেও দাঁড়িয়েছে, তার জন্য আমি আরো একবার অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদেরকে আমার সমর্থন, আমাদের কৃতজ্ঞতা, আমাদের প্রণাম জ্ঞাপন করছি। দেখো, খুব স্পেসিফিক্যালি আমি প্রথম দিন থেকে যে কথাটা বলছি, এটা রিপাবলিক বাংলার শুধু লড়াইটা ছিল না, এটা সন্তু পানকে জামিনে মুক্ত করার লড়াইটা ছিল না। এই লড়াইটা ছিল মূলত তোমাদের মতন যারা ইউটিউবার আছো, তোমাদের মতন যারা ছোট ছোট পোর্টাল থেকে চালাচ্ছ, খুব কম বয়সী ছেলে মেয়ে, তাদের থেকে জাতীয় মিডিয়া অর্থাৎ ন্যাশনাল মিডিয়াতে যারা কাজ করে তাদের গোটা মিডিয়া ফ্র্যাটার্নিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়ানোর চেষ্টা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন যে লোকসভা ভোটের আগে একটা সবক শেখাতে, যে দেখো, যদি তুমি ভোট লুট, যদি তুমি তার ছবি তোলো, যদি গরু পাচার, কয়লা পাচারের ছবি তোলো, যদি তুমি সন্ত্রাস হিংসার কথা বলো, তার ছবি যদি তোলো, তাহলে তোমাকে শ্লীলতাহানির মতন কেস দিয়ে দেওয়া হতে পারে, তোমাকে বোগাস কেস কিছু দিয়ে দেওয়া হতে পারে, তোমাকে গাঁজা কেসও দিয়ে দেওয়া হতে পারে। এবং এইটা খুব স্পেসিফিক্যালি বাংলা মিডিয়ার হয়ে আমি বলছি যে এটা গোটা দেশের জন্য নজির হয়ে থাকলো, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হারলেন, এটা বোধহয় 2024 সালে প্রথম হার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেভাবে মুখ পুড়ল রাজ্য সরকার এর পরেও অনেক কিছু চেষ্টা করবে। রাজ্য সরকার তোমার বিরুদ্ধেও কালকে চিঠি পাঠানোর চেষ্টা করবে, রাজ্য সরকার আমার বিরুদ্ধে চিঠি পাঠানোর চেষ্টা করবে। প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে একটা রাজ্য সরকার। তার কারণ তারা বুঝতে পারছে বাংলার মিডিয়া যেভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, বাংলার মিডিয়া যেভাবে প্রতি মুহূর্তে ফেসবুক লাইভ থেকে শুরু করে অন এয়ার রিপোর্টিং করছে, এই শেখ শাহজাহানদের, এই আদরের শেখ শাহজাহান, তাদেরকে লুকিয়ে রাখা আর পসিবল হবে না হয়তো। কিন্তু যদিও নির্লজ্জভাবে লুকিয়ে রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়রা শেখ শাহজাহানকে, এই ঢাল তরোয়াল নিয়ে হাজার হাজার পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেখ শাহজাহানকে খুঁজে পায় না 41-45 দিন অবধি। সাংবাদিককে টেনে হিঁচড়ে নিয়ে যেতে হয়, তারপর মুখ পড়ে হাইকোর্টে গেলে। প্রতিবার রাজ্য সরকার কিছু না কিছুর জন্য হাইকোর্টে গালাগালি খাচ্ছে, হাইকোর্টে মুখ পুড়ছে, তাও লজ্জা নেই। এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে আর এই দমন পীড়ন ওপেন মিডিয়ার যুগে চলবে না। আপনি একবার চমকাবেন, আপনি একবার ধমকাবেন, 5টা ফেসবুক লাইভ অন হয়ে যাবে, 10টা মানুষ কথা বলে উঠবে। একটা ময়ূককে আপনি জেলে পাঠানোর চেষ্টা করবেন, একটা সন্তুকে জেলে পাঠানোর চেষ্টা করবেন, 100খানা সন্তু, 100খানা ময়ূক লাইভ করতে শুরু করে দেবে, কিন্তু খবর বন্ধ হবে না। ধন্যবাদ।